সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশ আরিফিন সিদ্দিক এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়ার নির্বাহী সম্পাদক সেলিম খান। জনাব সিদ্দিক এবং জনাব খান, আপনাদের জন্য স্বাগত জানাচ্ছি। অথবা আরিফিন সিদ্দিক, আপনার কাছে প্রথমে যেতে চাই, আজকে কোটা আন্দোলনের একটি প্রশাসনিক প্রক্রিয়া শেষ হয়েছে। অর্থাৎ আমি এই কথা বলার চেষ্টা করছি, যখন এই কোটা আন্দোলনটা শুরু হলো তখন ছাত্রদের পক্ষে দাবি ছিল যে এই কোটা সংস্কার করা হোক। তারপর পরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আইনি প্রক্রিয়ার জন্য তারা অপেক্ষা করছেন, সেটা আদালতের মাধ্যমে হয়েছে। এখন আজকে একটি বলা যেতে পারে যে প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন সবাই আশা করছেন বা করতেই পারেন যে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আপনাকে। কোটা সংস্কারের যে আন্দোলন আমাদের শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী যুব সমাজ তারা যেটা করছিল, সেখানে আমি দেখেছি পত্রপত্রিকায় যে তাদের দাবি ছিল যে কোটাতে 5% মধ্যে সীমিত রাখা। অর্থাৎ আমাদের কোটা প্রথা যখন চালু ছিল তখন 56% ছিল কোটাতে। পরবর্তীতে কিন্তু আমরা জানি যে 2018 সালের শেখ হাসিনা প্রশাসন সেই কোটা প্রথা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকুরি প্রজাতন্ত্রের, সেখানে একেবারে বাতিল করে দিয়েছে। বাতিল হয়েছিল, এখানে শূন্য কোটা, কোনো কোটা 2018 সালে পরিবর্তন। 2018 সালে কিন্তু যেহেতু উচ্চতর হাইকোর্টের একটা আদেশে 2018 সালের আপনার যে পরিপত্র সেটা বাতিল ঘোষণা করা হলো, তো তাতে করে আমাদের এই শিক্ষার্থী, ছাত্রছাত্রী, চাকরির প্রত্যাশী তারা মনে করলো যে তো 56% তো আবার এসে গেছে। কিন্তু 56% আসা এই রায়ের সাথে সাথে কিন্তু সরকার অ্যাপিল করেছে যে 2018 সালের পরিপত্রটা যেন বহাল থাকে, পুনর্বহালের জন্য। কিন্তু তারপর আন্দোলন শুরু হয়ে গেল এবং আন্দোলনের যৌক্তিকতা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও একটা আপনার প্রশ্ন ছিল যে 56% যদি হয় তাহলে মেধাবী ছেলেমেয়েরা যাবে কোথায়। তো সেদিক থেকে তাদের এই আন্দোলনের যৌক্তিকতাও কিন্তু সবাই মেনে নিল এবং সরকার তো তাদের আন্দোলনের আগেই এই অ্যাপিলও করে রেখেছে এবং আন্দোলনও শুরু হলো। অন্তত 1 জুলাই থেকে আমরা দেখলাম যে একটা দৃশ্যমান আন্দোলন, তারা সমাবেশ করছে, শাহবাগে সমাবেশ করছে, তাদের যে দাবি দেওয়া সেগুলো বলছে এবং শেষ পর্যন্ত তারা বলেছে যে 5% কোটাতে তারা তাদের যে কোটা সংস্কারের আন্দোলন, সেখানে 5% থাকবে কোটা, 95% হবে মেধায়। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে উচ্চতর আদালতে, বিশেষ করে সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ থেকে যে রায়টা এসেছে, যেটা আপনি একটু আগে বললেন, সেখানে 93% মেধা, 5% মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী, 1% প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষ, জনগোষ্ঠী। তাহলে দেখা যাচ্ছে যে 7% এসেছে কোটাতে, আর দাবি ছিল 5% ন্যূনতম। আর এই মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান, এটা কিন্তু আর তারপরের জেনারেশন, নাতি পুতি, তাদের দিকে আর যাচ্ছে না। তো এই জায়গায় যদি 5% আপনি দেন, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যখন 30% ছিল মুক্তিযোদ্ধার পরিবার, যেখানে নাতিপুতিরাও সেখানে অন্তর্ভুক্ত ছিলেন, সেখানেও কিন্তু পাবলিক সার্ভিস কমিশনে 7-8% বেশি প্রার্থী পাওয়া যায়। তো যদি সেটা হয় নাতি সহ, তাহলে এখন সন্তানদের বেলায় যদি আপনি ধরেন, এখানে কিন্তু প্রার্থী পাওয়া খুবই ডিফিকাল্ট হবে, প্রার্থী পাওয়াই যাবে না। তাহলে 5%-এর মধ্যে আপনি ধরতে পারেন আরও 3-4% চলে আসবে মেধার ভিত্তিতে, কারণ এই আইনের সেটাও বলা আছে, সেই নির্দেশে না পাওয়া গেলে মেধাতে আসবে। তাহলে শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু 100% তারা অর্জন করেছে, 100%-এর বেশি তারা অর্জন করেছে। তাই মনে করি যে এই অবস্থায় আমার নবীন প্রজন্মের শিক্ষার্থী যারা, তারা নিশ্চয়ই উপলব্ধি করবে যে তাদের পেছনে যে জনসমর্থন আছে, সাধারণ মানুষ তাদের পেছনে আছে, এমনকি সরকার তাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়েছে, উচ্চতর আদালত দাবি মেনে, তাদের যে প্রস্তাব, তাদের দাবি, সেটার সঙ্গতিপূর্ণ রায় দিয়েছে। এখন তাদের স্বাভাবিকভাবেই শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার কথা। আশা করি। ধন্যবাদ। জনাব সেলিম খান, আপনি যদি কোনো প্রশ্ন করতে চান অধ্যাপক সিদ্দিক। স্যার, মানে এই তো একটি মানে ওনারা কিন্তু যে মানে এই মুহূর্তে শুরুটা হয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে, আর আপনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, মানে ক্যাম্পাসকে আবার মানে আগের অবস্থায় ফিরিয়ে আনতে এই মুহূর্তে কি করা উচিত?
কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেরকম আপনার কারফিউ শিথিল করার পরিমাণটা বাড়ছে, ইন্টারনেট খুলে দেওয়া হচ্ছে, যোগাযোগ দূরপাল্লার বাস কিন্তু ইতিমধ্যে চলাচল শুরু করেছে। তাহলে এই মুহূর্তে আপনি কি মনে করেন কিভাবে আস্তে আস্তে এই ক্যাম্পাসকে, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে কিভাবে স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরিয়ে আনা যায়? আমার মনে হয় যে ছেলে মেয়েদের মাঝে এই আস্থা সৃষ্টি করা, যে তারা শ্রেণীকক্ষে ফিরে যাবে, তাদের ক্যাম্পাসে ফিরে যাবে, তাদের নিরাপত্তা, তাদের সার্বিক যে আবাসন ব্যবস্থা, এগুলো যেন নিশ্চিত এটা নিশ্চিত করার দায়িত্বটা নিশ্চিত করার দায়িত্ব মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। জি। আর তার সাথে সরকারের একটা তো আপনার সাহায্য সহযোগিতা লাগবেই। যেমন ধরেন ক্যাম্পাসে নিরাপত্তা যাতে বজায় থাকে সেজন্য নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে অন্তত বিশ্ববিদ্যালয়ের চারিদিকে যে নিরাপত্তা বলয় সৃষ্টি করা, সেখানে নিরাপত্তা বাহিনী আছে, সেখানে সরকারের আইন শৃঙ্খলারক্ষী বাহিনী আছে, কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীরা যাতে মনে না করে যে তাদের নিরাপত্তার কোনো ঘাটতি আছে। এটার জন্য যেটা দরকার আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আন্দোলনরত শিক্ষার্থী তাদের মাঝে সবসময় একটা কমিউনিকেশন বা একটা যোগাযোগ প্রক্রিয়াটা থাকা দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানবে যে তাদের কি চাহিদা, যেমন সরকার বুঝতে পেরেছে তাদের চাহিদা কি, সেইভাবেই কিন্তু তাদের চাহিদা পূরণ করা হয়েছে। মানে শিক্ষার্থীদের মধ্যে এই নিরাপত্তাহীনতা, আপনি তো দীর্ঘদিন এই প্রশাসনে ছিলেন, শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা বা তারা ফিরে আসলে মানে এই সেন্সটা তৈরি হলো। জনাব খান প্রশ্ন রেখেছিলেন যে শিক্ষার্থীদের যে দাবি বা তাদের পাওয়া চাওয়া, সেটা হচ্ছে তারা একটা নিরাপত্তার পরিবেশ চায়। আপনি বলছিলেন যে এভাবে তাদের মধ্যে নিরাপত্তা, যে মানসিকভাবে তারা কীভাবে চাঙ্গা থাকতে পারে, কি করা আপনি বলছেন? আমার মনে হয় যে আন্দোলন চলাকালীন সময় আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা যদি বলেন, যে এখানে কিছু বহিরাগত মানুষ এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একটা সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তো এটা হয়তো একটা বিষয় যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। আমি জানি যে যেদিন বহিরাগতরা প্রবেশ করেছিল সেদিনই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল ক্যাম্পাসে, যে বহিরাগত যারা আছে তাদেরকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরে যেতে বলা হচ্ছে। তো এখন যাতে কোনোভাবেই আর এই বহিরাগতরা ক্যাম্পাসে না আসতে পারে, কারণ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা থাকে তাদের অনেকের হয়তো আপনার আদর্শগত পার্থক্য থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেহেতু তারা একসাথে বসবাস করে, ক্লাসে যায়, লেখাপড়া করে, তাদের মধ্যে কিন্তু একটা সৌহার্দ্যমূলক আচরণ আমি লক্ষ্য করি। আমি সবসময় দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠনেরও সদস্য তারা, কিন্তু একসাথেই তারা মধুর ক্যান্টিনে যাচ্ছে, একসাথেই তারা কথা বলছে। তো সেটা থেকে কিছুটা বিচ্যুতি আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে, কারণ দেখা যায় যে এই যে কতগুলো জিনিস ঘটে গেছে, এটা হয়তো নানাভাবেই এগুলো হয়েছে। যেমন গণরুম একটা অপসংস্কৃতি শুরু হয়েছে। বিষয় বলি যে এই আন্দোলনের সময় কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আরেকটা দাবি ছিল যে বিভিন্ন হলে যেসব সিট বরাদ্দ করা হয় সেটা যেন মেধার ভিত্তিতে করা হয়, প্রশাসন করা হয়। আমার প্রশ্ন হচ্ছে, যারা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছি তারা কিন্তু দেখে এসেছি আমরা কখনোই এই এখন আওয়ামী লীগের শাসন ব্যবস্থা, এর আগে বিএনপি শাসন ব্যবস্থা আমরা দেখেছি, আমার কাছে মনে হচ্ছে শিক্ষকরা নিরপেক্ষভাবে এই কাজটি করতে পারেননি। এই জায়গাটাই তো আমি বলছিলাম যে এই যে গণরুম অপসংস্কৃতি, এগুলো থেকে সাধারণ ছাত্রদেরকে মুক্ত করতে হবে। অবশ্যই আমার মনে হয় যে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো তোলা হচ্ছে তার প্রধান জায়গাটাই হচ্ছে তাদের আবাসিক যে সমস্যাগুলো হয় সেগুলো যাতে না ঘটে। ওই যে আপনি যেটা বললেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে হল প্রশাসন, তারা ঠিক করবে কোন কক্ষে কে থাকবে। দলীয় রাজনীতির কাছে মাথা নত করে। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু শক্ত অবস্থান নিতে হবে। এই জায়গাটা যদি শক্ত অবস্থান নেওয়া যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন সম্মিলিতভাবে যদি করে, এটা না পারার কোনো কারণ নাই। আমি যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে ছাত্র নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি সার্বিক একটা যোগাযোগ থাকে, তাহলে তারা যখনই কোনো সমস্যা হবে, সমস্যা দ্রুত সমাধান করা। যেমন মনে করেন যে একটি হলে একজন শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, সেগুলো অসুবিধায় পড়েছে, তার অসুবিধাটা যদি তাৎক্ষণিকভাবে দূর করা যায় তাহলে তার আস্থাটা বেড়ে যাবে, এবং এই আস্থার সম্পর্ক তৈরি করতে হবে। আমার মনে হয় এর কোনো বিকল্প নেই। আপনি যদি এটা কি স্যার মানে সংখ্যা কি ডিসপ্রপোর্শনেট, যে শিক্ষক বা শিক্ষার্থী যারা যাদের কাছে শিক্ষার্থীরা যাবেন বা যারা সমস্যাটা দূর করবেন,
সেই ডিসপ্রপোর্শনেট হওয়ার কারণেই কি মানে না, এগুলো হয় না? সেইটা আমার মনে হয় না, কারণ প্রত্যেকটি হলেই কিন্তু হল প্রশাসন আছে, হল প্রভোস্ট আছেন, হল প্রভোস্টের অধীনে আপনার হাউস টিউটর, অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটর, আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক তারা আছেন। আমাদের ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্বকারী যে সংগঠন অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ, এগুলো কার্যকর থাকলে, হল সংসদ কার্যকর থাকলে কাজগুলো করতে আরও সুবিধা হয়। কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে এই সংসদগুলো কার্যকর নাই, এখন শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব হচ্ছে যে ছাত্রছাত্রীদের সাথে সরাসরি যোগাযোগ করা। ওদের প্রতিনিধি না থাকলে সাধারণ ছাত্রছাত্রী তো আছে, তো আমার মনে হয় এটা কঠিন কিছু না, এটা দরকার একটু শিক্ষার্থীদের সাথে যোগাযোগটা রাখা। স্যার, আমি যদি রাখা যায় আমার মনে হয় সমস্যাগুলো। আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে আপনার এই যে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী এই আন্দোলন, তারপরে আপনার এই আন্দোলন শুরু হওয়ার পরে এটি বলা হচ্ছে যে মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি ছিনতাই করে তৃতীয় আরেকটি পক্ষ নিয়ে গিয়ে সারা দেশে জ্বালাও পড়া হলো, এখানে অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটলো। এই ঘটনার পরে দেন এতগুলো কিন্তু দেশের মধ্যে হয়েছে। আমরা যদি দেখি যে গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাত, যেটা ইউএই নামে পরিচিত, সেখানে একদল প্রবাসী বিক্ষোভ করলেন 57 জনের মতো, সম্ভবত 57 জনের মধ্যে 3 জনের যাবজ্জীবন, 53 জনের 10 বছর এবং একজনের 11 বছর কারাদণ্ড হয়েছে। শুধু এটি করেই ক্ষান্ত হয়নি একটি দেশ, সে মানে বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেয়া আজ রাত থেকে কিন্তু মানে এইগুলো মানে একটি জিনিসে মানে একটি কোটা মানে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই মানে শ্রমিকরা যে দেশে মানে বিপুল পরিমাণ শ্রমিক আমাদের এখান থেকে যেতেন বা শ্রমিকের বাইরেও যেতেন, মানে এইটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এর ইমপ্লিকেশনটা কত বড়? মানে না, এটা তো আমরা বুঝতে পারি, যেমন ধরেন সংযুক্ত আরব আমিরাত, সেখানে আইনের শাসন আছে, অর্থাৎ তাদের আইনে আছে যে কোনো বিক্ষোভ করা যাবে না, অন্তত অনুমোদন ছাড়া কোনো সমাবেশও করা যাবে না। তো সেই জায়গায় এই যে আমাদের কিছু প্রবাসী জনগণ তারা যে বিক্ষোভে নামলেন, তারা কি ইমপ্লিকেশন জানতেন না যে তারা কেন এটা করলেন? এরা কয়জন যাবজ্জীবন পেল, কয়জন 10 বছর 11 বছরের জেল হলো, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের দেশের যে বিশাল একটা প্রবাসী জনগোষ্ঠী আছে যারা কাজ করছেন এবং যাদের যাওয়ার সম্ভাবনা আছে, সব জায়গায় তো সমস্যা হয়ে গেল, পুরোটাই ক্ষতি হয়ে গেল। তো এরা যে বিক্ষোভে নামলেন, কেন নামলেন, কার ইন্ধনে নামলেন? আমরা তো দেখতে পাচ্ছি এখানে একটা নির্দোষ ছাত্র আন্দোলন, সে তারা আন্দোলন করছে, 56% থেকে তারা কোটা নামিয়ে আনতে চায়, এটার যৌক্তিকতা আমরা বুঝি। কিন্তু এইটাকে কেন্দ্র করে একটা গোষ্ঠী যে এই জ্বালাও পোড়া অভিযান সন্ত্রাসী কার্যক্রম চালু করেছে, সন্ত্রাসী কার্যক্রম করে কত মানুষের জীবন গেল, এটার দায় দায়িত্ব কে নেবে? এটা কারা করেছে? আপনি দেখেন বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে মিছিল করে যাচ্ছে, হয়তো এক জায়গায় একটা ঢিল মেরেছে, কিছুটা ভাঙচুর করেছে, কিন্তু এখানে বাংলাদেশ টেলিভিশন, মেট্রো রেল, এগুলোতে ভাঙচুর যেভাবে করেছে, আমরা যদি এখন ধ্বংসযজ্ঞের চিত্র দেখি, মনে হয় না কোনো মানুষ এগুলো করতে পারে। এটাকে ভিন্ন গ্রহ থেকে এসেছে। শিক্ষার্থীদের প্রশ্নই ওঠে না। আমি সারা জীবন শিক্ষার্থীদের মাঝে কাটিয়েছি, আমি জানি যে এদের মন মানসিকতা কি। এরা আন্দোলন করছে, আমরা দেখেছি 1 জুলাই থেকে যে আন্দোলন করেছে, শাহবাগে এসে সমাবেশ করেছে, অবরোধ করেছে, কিন্তু কোনো ভাঙচুরে যায় না। এমনকি শিক্ষার্থীরা জীবন দিলেও কিন্তু কখনো এরকম সহিংস ঘটনা অসম্ভব ব্যাপার, এটা এই দেশে কখনো হয় না। কিন্তু এবার যে হলো, এটার কারণ যে আমার মনে হয় যে এই গোষ্ঠীটা তাদের যে হীন স্বার্থ সেটা চরিতার্থ করার জন্য একটা সুযোগ খুঁজছিল, এবং এই ছাত্র আন্দোলন, আপনি যে বলছেন যে এই সুযোগটা খুঁজছিল তারা, তৃতীয় পক্ষ কেউ সরকারের পক্ষ থেকে আপনার কাছে মনে হয়েছে যে এই পুরো বিষয়টাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে? কারণ এই ঘটনা তো আর নাই ঘটতে পারতো যদি আগেই বসা যেত, আন্দোলনকারী শিক্ষার্থীর সাথে আলোচনা করা যেতে পারতো। এটা কখন আলোচনা হলো? শেষ সময়, যখন হাতে আর সময় ছিল না। আপনি কি মনে করেন সরকার ঠিকভাবে বিষয়টাকে ম্যানেজ করতে পেরেছে? আমি মনে করি যে কোনো সংকট দেখা দিলে সবসময় দ্রুত আলোচনায় বসা, সংলাপে বসা, এটা একটা জরুরি বিষয়। কারণ সারা দুনিয়াই চলছে যোগাযোগের উপরে, তো যোগাযোগকে আপনি কখনোই বন্ধ রাখা ঠিক হবে না। কিন্তু এখন যে ঘটনা পরম্পরায় যেটা মনে হচ্ছে যে এই যে গোষ্ঠীটা যারা এই আন্দোলনকে ভর করে নানা ধরনের অপকর্ম করছে,
এরা কিন্তু অনেক আগে থেকেই প্রস্তুত ছিল বলে মনে হচ্ছে। তো সেই জায়গায় সরকারের যে গোয়েন্দা সংস্থা তাদের এই বিষয়গুলো হয়তো আরও আগেই সরকারকে অবহিত করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার একটা প্রয়োজন ছিল। কারণ দেখেন বাংলাদেশ টেলিভিশনে যে একটা কেপিআই, নিশ্চয় সেই কেপিআই এ গিয়ে এই ধরনের ভাঙচুর করা, পুড়িয়ে দেওয়া সব কিছু এটা কী করে সম্ভব হলো? নরসিংদী কারাগার একটা জেলা কারাগার, সেই কারাগারে আপনার এত বন্দি রাখলেন যার সঙ্গে কতগুলো 826 জন জঙ্গি, তার মধ্যে আবার আপনার কতজন আছে একেবারে শীর্ষ জঙ্গি। এই শীর্ষ জঙ্গিদেরকে নরসিংদী কারাগারে কেন রাখা হলো? তারা তো হাই সিকিউরিটি প্রিজনে থাকার কথা। এই ধরনের বহু ঘটনা আছে যেগুলো এখন সরকারের উচিত হবে এগুলো অনুসন্ধান করা, কেন কার কোথায় ল্যাপস আছে।